শহরের কোলাহল থেকে অনেক দূরে নির্জন এক গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল পুরনো একটা জমিদার বাড়ি। গ্রামের মানুষ দিনের বেলাতেও ওই বাড়ির পাশ দিয়ে হাঁটার সাহস পেত না। লোকমুখে শোনা যেত অমাবস্যার রাতে ওই বাড়ি থেকে নাকি ঘুঙুরের আওয়াজ আর অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসে। তিন বন্ধু আরিফ, সাজিদ আর রাফসান। ভূতপ্রেতে তাদের বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। তারা সিদ্ধান্ত নিল, একটা অমাবস্যার রাত তারা ওই পরিত্যক্ত বাড়িতে কাটাবে এবং প্রমাণ করবে যে এসব স্রেফ মানুষের মনের ভুল। নিস্তব্ধ মধ্যরাত। রাত তখন ঠিক 12টা। চারপাশ কুয়াশায় ঢাকা, আর ঝিঁঝি পোকার ডাক যেন এক অদ্ভুত মায়াজাল তৈরি করেছে। তিন বন্ধু টর্চলাইট হাতে নিয়ে ভাঙা দরজা ঠেলে বাড়ির ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই এক ঠান্ডা স্যাঁতসেঁতে হাওয়া তাদের স্বাগত জানাল। বাড়ির দোতলার একটা বড় ঘরে তারা আস্তানা গাড়ল। ঘরের মাঝখানে একটা মস্ত বড় ধুলোবালি মাখা আয়না। তারা আড্ডা দিচ্ছিল, হাসাহাসি করছিল। কিন্তু রাত যত বাড়তে লাগল, ঘরের ভেতরের পরিবেশ তত ভারী হতে শুরু করল। রাত তখন আনুমানিক 2টা। হঠাৎ করেই চারপাশের ঝিঁঝি পোকার ডাক বন্ধ হয়ে গেল। এক অদ্ভুত নিরেট নীরবতা নেমে এল চারদিকে। খট খট খট। ঠিক তাদের মাথার ওপরের ছাদ থেকে শব্দটা এল, যেন কেউ ভারী বুট জুতো পরে ছাদের ওপর পায়চারি করছে। আরিফ হেসে বলল, আরে ধুর, কোনো বিড়াল টিড়াল হবে। কিন্তু সাজিদের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। কারণ বিড়ালের হাঁটার শব্দ আর ভারী বুটের শব্দের তফাৎ সে ভালো করেই বোঝে। আয়নার ওপারে ঠিক তখনই ঘরের তাপমাত্রা এক ধাক্কায় যেন মাইনাসে নেমে গেল। তিনজনের মুখ দিয়ে ভাব বেরোতে লাগল। আর তখনই ঘটল আসল ঘটনা। হঠাৎ করেই সাজিদের চোখ গেল ঘরের সেই বড় আয়নাটার দিকে। টর্চের আলোয় সে যা দেখল, তাতে তার গলার আওয়াজ আটকে গেল। সে শুধু আঙুল দিয়ে আয়নাটার দিকে ইশারা করল। আরিফ আর রাফসান আয়নার দিকে তাকাতেই তাদের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আয়নার ভেতরে তারা নিজেদের তিনজনকে দেখতে পাচ্ছিল না। সেখানে দাঁড়িয়ে আছে অন্য একজন। লম্বা, কুচকুচে কালো একটা অবয়ব, যার কোনো মুখ নেই। শুধু দুটো চোখের জায়গায় জ্বলজ্বল করছে লাল আগুনের মতো দুটো বিন্দু। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, আয়নার ভেতরের সেই অবয়বটা আস্তে আস্তে আয়না ভেদ করে বাইরের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। ভয়ে রাফসানের হাত থেকে টর্চলাইটটা পড়ে গেল। ঘর অন্ধকার। ঠিক সেই অন্ধকারে তারা শুনতে পেল এক বীভৎস, খসখসে গলার হাসি, হি হি হি। তোরা এসেছিস? আমি কত বছর ধরে তোদের জন্যই অপেক্ষা করছি। এক মুহূর্ত দেরি না করে আরিফ আর সাজিদ অন্ধকারের মধ্যেই দরজার দিকে দৌড় দিল। কিন্তু রাফসানের কোনো সাড়া শব্দ নেই। আরিফ পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশলাইটটা জ্বালাতেই দেখল, রাফসান ঘরের মাঝখানে শূন্যে ঝুলে আছে। অদৃশ্য কোনো হাত যেন তার গলা টিপে ধরে ওপরের দিকে তুলে রেখেছে। রাফসানের চোখ দুটো উল্টে গেছে, সে ছটফট করছে। আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই মুখহীন ছায়ামূর্তি। ছুটে পালা! রাফসান শেষবারের মতো বোমানির সুরে বলল। ভয়ে আতঙ্কে আরিফ আর সাজিদ নিজেদের জ্ঞান হারানোর মতো অবস্থা থেকে বাঁচিয়ে এক ছুটে দোতলা থেকে নিচে নেমে এল। পেছনে তখনও ভেসে আসছিল সেই অমানুষিক হাসির শব্দ আর হাড় মর্মর করার আওয়াজ। পরদিন সকালে গ্রামের মানুষ পরদিন সকালে জমিদার বাড়ির সদর দরজার সামনে আরিফ আর সাজিদকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তাদের উদ্ধার করা হলেও রাফসানকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। পুলিশ পুরো বাড়ি তল্লাশ করেছিল, কিন্তু কোনো প্রমাণ মেলেনি। শুধু দোতলার সেই ঘরটায় ভাঙা আয়নার সামনে পড়েছিল রাফসানের হাতঘড়িটা, যেটার কাঁটা রাত ঠিক 2টা 10 মিনিটে গিয়ে চিরতরে থমকে গিয়েছিল।